শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছিল। সেই জায়গা থেকে উত্তরণের পথে ছিল বিষয়টি। এর পাশাপাশি আমরা আরও একটি বিষয় দেখেছি, যেটি বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তি বিভিন্ন পর্যায় থেকে নানা রকম যৌক্তিক অযৌক্তিক দাবি দেওয়া এসেছিল। এই বিষয়গুলো কিছুটা প্রশমিত বা কমের দিকে ছিল। এমন যখন অবস্থা, তখন আবারও দেখলাম সাম্প্রতিক সময়ে মবের ঘটনা যেটি ঘটছে, বলা হচ্ছে মব জাস্টিস, আমরা সেটি বলতে চাই না, আমরা মব ভায়োলেন্সই বলি। এবং এর পাশাপাশি দাবি দেওয়াও বিভিন্ন জায়গায় আসছে। এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচ্যর যে বিষয়বস্তু সেটি আমরা রেখেছি মবের মূল্যকে দাবি দেওয়া কমছে না। এ বিষয়ে আলাপ করার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ, আমাদের সাথে রয়েছেন জনাব শরীফউদ্দিন জুয়েল, আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর উত্তর। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন এনসিপির সংগঠক রাজশাহী জেলার জনাব রাশেদ রাজন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় মবের মূল্যকে কমছে না দাবি দেওয়া। যেমনটি আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, কেন এই বিষয়গুলো রাশ টেনে ধরা যাচ্ছে না বা কমছে না, কিভাবে দেখছেন সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের যে আলোচক যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। প্রায় ১.৫ দশক আমরা একটা বদ্ধ শাসনের মধ্যে ছিলাম, এবং এই বদ্ধ শাসনে শুধুমাত্র আপনার রাজনৈতিক অধিকার না, আপনার অন্যান্য যে অধিকারগুলো আছে, সামাজিক অধিকার, সবগুলো সংকুচিত হয়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের ধূমায়িত ক্ষোভ, মানুষের মধ্যে এক ধরনের প্রতিশোধ স্পৃহা, এই বিষয়গুলো জন্ম হয়েছিল। আপনি যে পরিবারটি তার স্বজন গুম হয়েছে গত ১৫ বছর আগে অথবা ১০ বছর আগে, আপনি তার সামনে গিয়ে রাজনীতি, অর্থনীতির এবং সভ্যতার যত বাণী শোনান না কেন, তার ভেতরে যে ব্যবস্থার প্রতি যে বিতৃষ্ণা, প্রতিশোধ পরায়ণতা, ক্ষোভ, এটিকে আপনি চাইলেই নিরসন করতে পারবেন না। যখন সুযোগ হয় তখন তার একটা অনিবার্য বিস্ফোরণ ঘটে, অনিবার্য প্রকাশ ঘটে। গত ১৫ বছরে যারা নানাভাবে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছে, তাদের মধ্যে একটা ক্ষোভ, তাদের মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার স্পৃহা, এগুলো ছিল। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনার এই ধরনের মানুষের যে সিস্টেমের প্রতি, রাজনীতির প্রতি অথবা রাজনৈতিক শক্তির প্রতি এই যে ক্ষোভের জায়গাটা, সেটিকে নিরসন করা। সরকার কি করবে? সরকার এখানে একটা সমন্বয়ের দায়িত্ব পালন করবে। প্রথমত, এই ক্ষোভগুলো নিরসন করার জন্য সরকার অপরাধীদেরকে আইনের মুখোমুখি করবে, এবং প্রচলিত যে আইনের মধ্য দিয়ে যদি তার বিচারটা নিশ্চিত করা না যায়, তাহলে সরকার নতুন প্রয়োজনে আইন প্রণয়ন করবে এবং বিচারটা নিশ্চিত করবে। কিন্তু আমাদের এখানে আমি গত ১০ মাসে আমার অবজারভেশন হচ্ছে যে রাষ্ট্রের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল, রাষ্ট্র সেই উদ্যোগগুলো নেয়নি। আমরা ১.৫ দশকে র্যাবের শাসনে শাসিত হয়েছি, আজকে মবের শাসনে আমরা শাসিত হচ্ছি। র্যাবের বদলে মব এসেছে, এবং আপনি যথার্থই বলেছেন, এটাকে আপনি মব ভায়োলেন্স বলছেন, আমিও মব ভায়োলেন্স বলবো। এবং গত ১০ মাসে এখানে প্রায় ২৫০ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু রাষ্ট্র অনেকগুলো জায়গায় নির্বিকার ভূমিকা পালন করেছে। বাবরি মসজিদ ভাঙার পরে ভারতের প্রায় ১৩৩টা শহরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, দাঙ্গা ছড়িয়ে পড়ে অসংখ্য মানুষ মারা যায়, কারফিউ দিতে হয়। কিন্তু তখন পশ্চিমবঙ্গে বামদের শাসন ছিল, জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী। তো তাকে এনডিটিভির পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো যে সারা ভারতে এইভাবে দাঙ্গা হলো, আপনার রাজ্যে কেন দাঙ্গা হয়নি? তার উত্তরে জ্যোতি বসু বলেছিলেন, শাসক না চাইলে দাঙ্গা হয় না, আমরা দাঙ্গা চাইনি, সেই কারণে দাঙ্গা হয়নি। আমাদের এখানে
এই যে প্রতিশোধের যে জায়গাটা আমি বললাম, রাষ্ট্র কখনো কখনো, সরকার কখনো কখনো এটিকে প্রমোট করে, তখন এই বিষয়গুলো অনিবার্য হয়ে যায়। আপনার মনে আছে কক্সবাজারে আওয়ামী লীগের একজন কর্মীর সন্তান বলেছিল, বাবা তুমি কান্না করতেছো যে? অর্থাৎ এই ধরনের একটা পরিস্থিতি হোক, এমনকি সেটি নিজ দলের কর্মীও যদি এই ধরনের একটা দুঃখজনক এবং দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হোক, এটা তৎকালীন শাসকরাও এটি বন্ধ করতে চায়নি, এবং বন্ধ করতে না চাওয়ার কারণে নিজ দলের অনেক কর্মী এই ধরনের দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আজকে আমরা যাদেরকে দায়িত্বটা দিয়েছিলাম তাদের কাছ থেকে আমি অনেক জায়গায়, আপনার এই কাউরান বাজারে আমরা প্রকাশ্যে দেখেছি সেনাবাহিনীর উপস্থিতিতে, সেনাবাহিনীর চোখের সামনে আপনি একটা মিডিয়াকে, আপনার ভিন্ন মতের অনুসারী সে হতেই পারে, আপনি তাকে প্রতিকার করার জন্য কতগুলো রাষ্ট্রের কতগুলো অর্গান আছে, যে অর্গানের মধ্য থেকে আপনি তাকে যদি ভিন্ন, আপনার রাষ্ট্রের যদি ক্ষতিকর কোনো প্রক্রিয়ার সাথে সে জড়িত থাকে, আপনি তাকে আইনের মুখোমুখি করবেন। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, এবং দুঃখজনক ঘটনা হচ্ছে, আজ থেকে 1 বছর আগে যারা রাষ্ট্রের দাম্ভিক সরকারের বিভিন্ন বাহিনীর সামনে বুক চিতিয়ে ধরে লড়াই করেছে, গত 8 মাসে তাদের অনেককেই দেখেছি এই রাষ্ট্র এবং এই সরকারের সময়ে আমাদের যে অর্জন, সেই অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে। আমরা বিভিন্ন সময়ে আপনার এখানেও বলেছি, আপনি যখন একই সাথে সচিবালয়ের শাসন এবং রাজু ভাস্কর্যের শাসন, আপনি প্যারালাল দুটো শাসন যখন এস্টাবলিশ করবেন, তখন রাষ্ট্রের অর্গানগুলো ডিফাংশনাল হয়ে যায়, রাষ্ট্রের অর্গান কাজ করে না। কিন্তু আমাদের এখানে সেটি হয়েছে, এবং এই হওয়ার পেছনে আমরা বিভিন্ন সময় দেখেছি দায়িত্বশীল যারা, তারা কখনো কখনো এটি উস্কানি দিয়েছে, প্রমোট করেছে। অথচ একটা সরকার কিন্তু শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস না, তার একটা টিম ওয়ার্ক, এই টিমটা যদি প্রপারলি কাজ না করে, আপনার শরীরের কোনো একটা অর্গান যদি প্রপার কাজ না করে, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়েন। ঠিক একইভাবে এই সরকারের সঙ্গে যারা আছেন, যারা এই সরকারকে ওন করছেন, এই সরকারকে সাকসেসফুল কাজ করতে পারুক সেটি যারা চাইছেন, তাদের কেউ কেউ আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যখন আপনি বুলডোজার পাঠিয়েছেন, বুলডোজার নিয়ে গেছেন, স্বাভাবিকভাবে আপনার এখানকার যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটা প্রপারলি অ্যাক্ট করেনি, এবং এর অনিবার্য পরিণতি আজকে ভোগ করতে হচ্ছে। আপনার কাছে মনে হতে পারে যে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো ঘটছে, আমরা চুপচাপ আছি। আমি আবার বলি, রাষ্ট্র এবং সরকার যদি না চাইতো, এই মব চলতে পারত না। আওয়ামী লীগের মতো একটা দানবীয় শাসনকে যে সরকার বৃত্তবন্দী করে ফেলেছে, যারা একটা মিছিল করার সাহস পায় না, তাদের এই ধরনের একটি শক্তিকে যদি আপনি দমন করতে পারেন, তাহলে যারা মব ক্রিয়েট করছে তাদেরকে আপনি দমন করতে পারেন না কেন? আমি বিশ্বাস করি সরকার যদি আন্তরিকভাবে চাইতো, এই মব দমন করতে পারত। এবং এর ভেতর থেকে লসটা হচ্ছে কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন আপনার মনে হতে পারে যে কেউ তো তাকে প্রশ্ন করছেন না, কিন্তু এই মানুষটা ইন্টারন্যাশনালি যেহেতু তার একটা রিকগনিশন আছেন, কাল হোক পরশুদিন হোক তিনি তো দায়িত্ব ছেড়ে দেবেন। একইভাবে তিনি এখানে যেমনিভাবে প্রশ্নের মুখোমুখি হবেন, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও তার কাছে জানতে চাইবে যে আপনার মতো একজন মানুষ এই দায়িত্ব নেওয়ার পর কি কারণে এবং কিভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটলো। আমি পরিষ্কার মনে করি তাকে এই ঘটনার জন্য জনগণের কাছে যদি জবাবদিহি না করতেও হয়, তাকে এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাকে জবাবদিহি করতে হবে। সেই কারণে আমরা এখনো সরকারের কাছে মনে করি যে সরকার যতটুকু সময় আছে এবং তার যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে, সরকার চাইলে এই কাজটি করতে পারে এবং সরকারের করা উচিত এই মবটাকে এই মুহূর্তে দমন করা, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তাদের কোনো রাজনৈতিক পরিচয় না দেখে অপরাধী হিসাবে ট্রিট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জি, আর দাবি দেওয়ার বিষয়ে আমি আপনার কাছে শুনবো। আমি একটু শুনে আসি। রাশেদ রাজন রয়েছেন আমাদের সাথে। জনাব রাশেদ রাজন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? রাশেদ রাজন, সংগঠক এনসিপি রাজশাহী জেলা। রাশেদ রাজন, যে আলাপটি আমরা করছিলাম, এই যে মব ভায়োলেন্স যেটি হচ্ছে,
এই বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে রাষ্ট্র, যেটি বলছিলেন জনাব শরীফুজ্জামান শরীফ, রাষ্ট্র কিংবা সরকার যদি না চায় তাহলে বিষয়টি হবার কথা না, এখানে কি সরকারের আন্তরিকতার অভাব যেটি বলা হচ্ছে সেটি, বা দায়িত্বশীলতা বা উদ্যোগ নেওয়ার কথা, সেই বিষয়টি বলবেন? পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কি দায় আছে কিনা? দেখেন যে আমরা যদি একটু খেয়াল করি পেছনের দিকে বিগত শাসনামলে যে আহ, আমরা এখন যে জিনিসটাকে মব বলছি, যদি খেয়াল করি যে এর আগেও ধানের শীষে 2018 সালের নির্বাচনের কথা বলি, জাতীয় নির্বাচনে, যে ধানের শীষে ভোট দেওয়ার কারণে বরিশালের এক নারীকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। সে ব্যাপারে কিন্তু মিডিয়ায় ওইরকম ভাবে কোনো নিউজ আসে নাই। কয়েকদিন পরে নিউজটা আসছে, সেটা কিছুদিন পরে, সেটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা হওয়ার পরে। এতে এই যে এই জিনিসগুলা শুধু এটা না, আপনার যদি মনে করেন যে শাহবাগের যে ঘটনাটা, ঠিক আছে, শাহবাগে একজন মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করার জন্য বা একটা হত্যাকাণ্ডকে প্রভাবিত করার জন্য, রাজনৈতিক একটা বিচার সিস্টেমকে ভায়োলেন্স করার জন্য একটা মব তৈরি করে তারা যেই আন্দোলন করেছিল সেই সময়, সেটা সেটাকে সেই সময় কিন্তু কেউ কোনো কথা বলে নাই। তো একটা কালচার কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। আপনি শুধু এটা না, আপনি দেখেন যে বিডিআর হত্যাকাণ্ড হওয়ার পরে বিডিআর বিদ্রোহ যেটা আমরা বলছি, আসলে বিডিআর হত্যাকাণ্ড না, তো এখানে সেনাবাহিনীকে বিচক্ষণ ভাবে হত্যা করা হয়েছে, সুপরিকল্পিত ভাবে, কিন্তু সেটা বিডিআর বিদ্রোহ নামে চালানো হয়েছে। এখন এই এই জিনিসগুলোর কিন্তু প্রতিবাদ হয় নাই এতদিন। তে একটা রাষ্ট্রে যখন একটা কালচার দীর্ঘদিন ধরে চলে আসে, সেই কালচারটা আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। আপনি দেখেন যে যেই নুরুল হুদাকে নিয়ে এত বেশি কথা হচ্ছে যে তাকে মব সৃষ্টি সৃষ্টি করার মাধ্যমে নির্যাতন করা হয়েছে, কিন্তু আপনি যদি খেয়াল করেন, এই নুরুল হুদা কিন্তু বাংলাদেশের নির্বাচন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছিল। যে জনগণ তার যে ভোটার অধিকার, মৌলিক ভোটার অধিকার, সেই ভোটার অধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু এই সরকার আসার পরে, যেহেতু একটা বিপ্লব পরবর্তী বা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকারের উচিত ছিল তাকে আইনের আওতায় নিয়ে আসা, কিন্তু এই সরকার নিয়ে আসে নাই। তার মানে এখানে ব্যর্থ হচ্ছে সরকার। সরকার যদি তাকে আইনের আওতায় নিয়ে আসতো, তাহলে জনগণকে তাকে ধরে আপনার পুলিশে তুলে দেওয়ার দরকার ছিল না। তাহলে সরকারের পদক্ষেপটা নেওয়া দরকার। এখানে জনগণ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। আপনি দেখেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষ যে পরিমাণ গুম খুন, নির্যাতন এবং হত্যার শিকার হয়েছে, এখানে বিএনপি বলেন, জামাত বলেন, বা আরো রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, শিবির সহ আরো যে দলগুলো রয়েছে, এবং এই যে নূরের যে দল, গণ অধিকার পরিষদ, বা আরো যেগুলো আছে, তো এরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, তো এই নির্যাতনের আহ, পরে একটা যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়, তে যারা নির্যাতন করেছে তাদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসেন, সেই মানুষগুলো কিন্তু এতদিন ধরে ধৈর্য ধরে বসেছিল যে আমরা আইনের শাসন পেতে চাই। কিন্তু গভর্নমেন্ট যদি সেটার সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম বা হচ্ছে যে আইনি ব্যবস্থা যদি না নেয়, সেক্ষেত্রে কিন্তু জনগণ অনেকটা বাধ্য হচ্ছে। যে আমাদের তো আসলে আমরা তো হিউম্যান, মানে কি বলে, আমাদের তো রাগ আছে, ক্ষোভ আছে। তো এই ক্ষোভগুলা তো মানুষ দেখাবে, এটা স্বাভাবিক ব্যাপার। যে আপনি অন্যায় করেছেন, আপনি আমার সাথে অন্যায় করে আবার আমার সামনে দিয়ে হেঁটে যাবেন, ব্যাপারটা খুবই, মানে শুনতে খারাপ লাগলেও বিষয়টা কিন্তু আপনি যদি দেখেন, এটা কিন্তু খুবই, মানে একটা ব্যাপার। যে একটা বিপ্লবের পরবর্তী সময়ে সবাই চায় যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করুক এবং জনগণ সেই সুফল ভোগ করুক। আমি একজন ভিকটিম, আমি চাই যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে, সে পুলিশ তাকে ধরুক, বা হচ্ছে আইন শৃঙ্খলার বা বর্তমান রাষ্ট্র তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিক, আইনানুগ ব্যবস্থা নিক, এবং আমি সরকারের কাছে, আমার তো নিজে গিয়ে আইন তুলে নেওয়ার দরকার হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে গভর্নমেন্টের চরমভাবে ফলো করা উচিত। দেখেন যে এখন পর্যন্ত সরকার কোন ধরনের, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কয়জন আওয়ামী লীগ নেতাকে ধরতে পেরেছে? এবং দেখেন যে ইভেন অনেক আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতারা এই প্রশাসনকে ঘুষ দিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, ইভেন এয়ারপোর্ট পর্যন্ত ব্যবহার করেছে। তো এই জিনিসগুলো তো আসলে জনগণ, তো এগুলো আসলে পছন্দ করে না। জনগণ পছন্দ করে যে যারা অন্যায় করেছে তাদের বিচার হোক।
সেটা যেই হোক না কেন, সে যত বড়ই লিডার হোক না কেন, সে সরকারি কর্মকর্তা, আজকে সরকারি কর্মকর্তা বলে তাকে প্রশাসন ধরবে না? এটা এটা তো হতে পারে না। সে অন্যায় করেছে, সে দুর্নীতি করেছে, সে টাকার বিনিময়ে কিংবা তার স্বার্থের বিনিময়ে সে নির্বাচন সিস্টেমটাকে ধ্বংস করেছে। তো এই সিস্টেমটা যে ধ্বংস করলো সেই ব্যাপারে কিন্তু কোনো মিডিয়া কথা বলছে না। মিডিয়া কথা বলছে শুধু মব নিয়ে কথা বলছে। আসলে মব তো সমস্যা না, সমস্যা উনি যে একজন ক্রিমিনাল, উনি যে একজন অপরাধী সেই বিষয় নিয়ে কোনো কথা হচ্ছে না। একজন অপরাধী ওপেনলি ঘুরছে, তিনি ওপেনলি বাসায় থাকছেন, সেই ব্যাপারে কিন্তু কেউ কথা বলছে না। এখন আমরা এই কালচারটা আমরা অবশ্যই অপছন্দ করি। কেউ কোনো জনগণ আইন হাতে তুলে নিবে এটা আমরা কখনোই চাই না, এটা অপ্রত্যাশিত। আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই, সেই বাংলাদেশে কেউ আইন হাতে তুলে নিবে এটা আমরা কখনোই চাই না। আমরা চাই এখানে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করুক। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা তখনই লাভ করবে যখন রাষ্ট্র চাবে, রাষ্ট্রের ক্ষমতায় যারা বসে আছেন, রাষ্ট্রের চেয়ারে যারা বসে আছেন, এবং রাষ্ট্রের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ, এইগুলো যদি সুষ্ঠুভাবে কাজ করে, তাহলে তো আমার আইন হাতে তুলে নেওয়ার দরকার হচ্ছে না। আপনি দেখেন যে জনগণ কি চাঁদাবাজি করতে গিয়ে মব সৃষ্টি করছে, দুর্নীতি করতে গিয়ে মব সৃষ্টি করছে? করছে না। যারা চুরি করেছে, যারা চোর ছিল, যারা সন্ত্রাস ছিল, যারা দুর্নীতিবাদ ছিল, তাদের এগেনস্টে কথা বলছে। তার মানে এই মানুষগুলোর উদ্দেশ্য সৎ, শুধুমাত্র রাষ্ট্র তাদেরকে সঠিক ওইটা দেখা দিচ্ছে না, রাষ্ট্র তাদেরকে সঠিকভাবে পরিচালনা করছে না। এইটার দায় জনগণের না, এটা দায় রাষ্ট্রের। জি। রাশেদ রাজন, আপনার কাছে কি মনে হয়, আপনি যে বিষয়গুলো বলছিলেন যে কেবলমাত্র জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, বা যে এর মধ্যে কিন্তু ঢালাওভাবে যদি আমরা এই বিষয়গুলোকে মানে একেবারে প্রশ্রয়ের ব্যাপার বা প্রিভিলেজ দেই, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে অনেক নিরপরাধ মানুষও অনেক সময় ব্যক্তিগত রোষানলের কারণে কিংবা প্রতিহিংসার কারণে এ ধরনের ঘটনার শিকার হতে পারে। এটি একটি বিষয়, সেই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় যেটি আপনি বলছিলেন যে রাষ্ট্র আসলে কেন উদ্যোগ নিচ্ছে না, সমস্যাটা কোথায়? রাষ্ট্রের যে অর্গানগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, বা তাদের ভিতরে সমস্যাটা কোথায় আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখেন যে একটা গভর্নমেন্ট যাওয়ার পরে রাস্তার যে ভ্যাকুম তৈরি হয়, সেই ভ্যাকুমটা আসলে যথাযথভাবে পূরণ করা সম্ভব হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলা এখন যে উপদেষ্টা পরিষদ রয়েছে, সেই উপদেষ্টা পরিষদে আসলে কয়জন জুলাই স্পিরিটকে ধারণ করে আমার নিজেরই সন্দেহ আছে। তে যারা এই চেয়ারগুলোতে বসে আছে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে উপদেষ্টা আমরা পরিষদে যদি আপনাদের প্রতিনিধি আছে, তারা কি বুঝতে পারছেন না বিষয়গুলো? হ্যাঁ, এখন দেখেন যে প্রতিনিধি আছে, আমাদের প্রতিনিধি আছে, কিন্তু আমাদের প্রতিনিধি মানে যে তারা সব কাজ, শুধুমাত্র ছাত্র প্রতিনিধি একজন দুইজন আছে। তো একজন দুইজন আসলে কি করতে পারে? আপনি চিন্তা করেন যে আপনি 100 ভাগের 1% বা 2% লোক দিয়ে আপনি সিস্টেমের কতটুকু পরিবর্তন করতে পারবেন? জি, আমি আপনি আসবো আবার আপনার কাছে। আমি একটু শুনে আসি শরীফুদ্দিন জুয়েল, যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম। এই এখানে একটি বিষয় ঘুরে ফিরে যেটি এসেছে, যে সরকারের দায়বদ্ধতা বলি, দায়িত্বহীনতা বলি, কিংবা যথাযথ দায়িত্ব পালনের অভাব, এই বিষয়গুলো আসলে কেন ঘটছে? সরকারের সদিচ্ছার অভাব হবে কেন? সরকার তো নিশ্চয়ই চাইবে না যে সে কোনোভাবে ব্যর্থ হবে বা তার কোনো জায়গায় অর্গানগুলো কাজ করবে না। তারপরেও সরকারের এই অবস্থাটা তৈরি হচ্ছে কেন? এখানে কি যেটি বলা হচ্ছে যে পুলিশের মোরাল যে বিষয়টি সেটি ভেঙে গেছে, সেটি কি এই 10 মাসেও বা মানে পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না? কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আমিনুল মজলিস ভাই আপনাকে, এবং পাশাপাশি আপনার মাধ্যমে আজকে এটিএন বাংলার সকল দর্শকদেরকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে হ্যাঁ, আজকের যে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, আসলে এই বিষয়গুলো বর্তমানে আমাদের এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, মবক্রেসি নিয়ে। আমরা এখানে আমাদের পূর্বের যে দুইজন আলোচকবৃন্দ তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের অবস্থান থেকে তাড়াতাড়ি আলোচনার তারা বিষয়বস্তুগুলো তুলে এনেছে। আমাদের শ্রদ্ধেয় শরীফ ভাই উনি অত্যন্ত সুন্দরভাবে বাবরি মসজিদ ভাঙার ইতিহাস থেকেও যেমন শাসকের জ্যোতি বসুর কথা বলেছেন, পাশাপাশি আমাদের সহযোদ্ধা বন্ধু রাশেদ রাজন ভাই উনিও ওনার অবস্থান থেকে সরকারের নানা প্রতিবন্ধকতার জিনিসগুলো তুলে ধরেছেন। আসলে মবক্রেসির এই জিনিসটা তৈরি হওয়ার প্রেক্ষাপটটা আমাদের একটু আসলে জানতে হবে। মবক্রেসিটা আমাদের প্রেক্ষাপটে কখন থেকে আমাদের সৃষ্টি হলো? মবক্রেসিটা আমাদের দেশে তৈরি হলো 5ই আগস্টের পর থেকে। এখন আমি যদি আমার কিছু ব্যক্তিগত কিছু, যেমন আমি যেহেতু একটি দলের একটি সংগঠনের আমি নেতৃত্বে আছি, আমার অনেক কিছুই আমাদের দেখা গেছে আমরা দেখতে পাই, জানতে পাই, যেগুলো খোলা চোখে। 5ই আগস্টের পরে আপনি যে প্রশ্নটা করেছিলেন, 5ই আগস্টের পরে আসলে বাংলাদেশের যখন
রাষ্ট্র যখন ডক্টর ইউনূস সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন এবং উনি শপথ নেওয়ার আগে 9ই আগস্ট পর্যন্ত, বলা চলে 5ই আগস্ট থেকে 9ই আগস্ট, এই 4টা দিন, 4টি রাত 5টা দিন কিন্তু বাংলাদেশে কিন্তু কার্যত কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কিন্তু ছিলেন না। তখন কিন্তু কোনো রাষ্ট্রের কোনো সরকার কিন্তু তখন কিন্তু শপথ নেয়নি। তাহলে এই 5টা দিন বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তারা কিন্তু দায়িত্ব পালন করেছে। এবং আপনি জিনিস খেয়াল করে দেখবেন যে এই 5টা দিন যেখানে রাষ্ট্রে একটি সরকার নাই, এই 5টা দিনই যেখানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্যরা নাই, অন্য অন্য অর্গানস যেগুলো নাই, তাহলে কার্যত সবাই কিন্তু ছিল, নিশ্চুপ ছিল, তাই না? সে 5টা দিন কিন্তু আমরা বাংলাদেশের জনগণ কিন্তু আমরা আমাদের দায়িত্ব নিয়ে কিন্তু রাষ্ট্রটাকে আমরা কিন্তু পরিচালনা করেছি। এবং সে 5টা দিনেই কিন্তু বাংলাদেশে কিন্তু বড় ধরনের কোনো ভায়োলেন্সের খবর আমরা কিন্তু পরবর্তীতে পাইনি। এখন পর্যন্ত কিন্তু সে 5টা দিনে ভায়োলেন্সের খবর কিন্তু আমরা জানি না, সহিংসতা, সন্ত্রাস বা এই ধরনের নানা ধরনের যেগুলো হয়েছে, পরবর্তীতে এগুলো আমাদের আস্তে আস্তে কিন্তু তৈরি হয়েছে। বাংলাদেশের পুলিশ 5ই আগস্টের আগে তাদের ভূমিকার কারণে, বিতর্কিত ভূমিকার কারণে কিছু যারা অতি উৎসাহী পুলিশ যারা ছিল, পুলিশ সদস্যগণ ছিল, অফিসারগুলো যারা দেশের একটি লেজুর ভিত্তিতে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেই পুলিশ অফিসাররা একজন আওয়ামী লীগের নেতাকর্মীর চেয়ে তারা নিজেদেরকে বেশি তারা আওয়ামী হিসেবে দাবি করে তারা যে ন্যাক্কারজনক কর্মকাণ্ডগুলো তারা চালিয়েছে, তাদের কারণে কিন্তু আজকে কিন্তু বাংলাদেশের মানুষের পুলিশের প্রতি যে একটা ক্ষোভের জায়গা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পুলিশ একটা রোশনালে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যে জিনিসটা বলতে চাই, আমরা কি 5ই আগস্টের পরে কোথাও দেখেছি কোনো পুলিশ সদস্যের উপরে বা কোনো আপনার আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে বাহিনীগুলো আছে, সামরিক বাহিনী ছাড়া অন্যান্য যে বাহিনীগুলো আছে, তাদের কারোর উপরে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের যে ছাত্র জনতার যে বিক্ষোভ হয়েছিল, তারা কেউ কি পুলিশ সদস্যের উপরে কোনো আক্রোশ মিটিয়েছে, ক্ষোভ মিটিয়েছে? আমরা কিন্তু দেখলে কিন্তু না, কোথাও কিন্তু ঘটেনি। এবং পুলিশকে কিন্তু আমরা নিজেরাই কিন্তু দেখা গেছে যে আমরা বিএনপি বা আমাদের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, তারা সবাই কিন্তু আমরা থানাতে গিয়ে আমরা বা পুলিশকে আমরা কিন্তু আমাদের তাদের পাশে দাঁড়িয়েছি এবং তাদেরকে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেছি। কিন্তু এখন পর্যন্ত পুলিশ বাহিনীর কিন্তু কার্যত সেই ভূমিকাগুলো আমরা এখনো দেখতে পাইনি। এটা কারণটা কি, যেটা আমরা একটু খুঁজে বেড়ানোর চেষ্টা করি, কারণটা কি? কারণ দেখতে পাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার গঠন হওয়ার পরে পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু রদবদল হয়েছে। আইজিপি রদবদল হয়েছে, ডিএমপি কমিশনার বা ডিআইজি বিভাগীয় যে রেঞ্জের সেগুলো চেঞ্জ হয়েছে, বা র্যাবের প্রধান চেঞ্জ হয়েছে, বা এসবিডিবি প্রধান। কিন্তু যারা তৃণমূল পর্যায়ে যারা একজন কনস্টেবল আছে, বা 2011, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 সাল পর্যন্ত যারা এসআই নিয়োগ হয়েছে, তারা কিন্তু সে শপথেই তারা কিন্তু বহাল আছে। যারা বিভিন্ন সময় যারা বিভিন্ন থানার ওসির দায়িত্ব পালন করেছে, তারাও কিন্তু এখন শুধুমাত্র দেখা গেছে গাজীপুরের একজন ওসি ছিল, সে এখন গাজীপুরের ওসির পরিবর্তে সে এখন লক্ষ্মীপুরের ওসির দায়িত্ব পালন করতেছে। বা রাজশাহীর যে একজন ওসি ছিল, সে এখন চট্টগ্রামের ওসির দায়িত্ব পালন করতেছে। তারা কিন্তু শপথে কিন্তু তারা বহাল আছে, এবং এটা সব কিন্তু এই আওয়ামী নিয়োগকৃত তারা কিন্তু পুলিশ অফিসার, এবং তারা এখন পর্যন্ত কিন্তু তারা, আমি যদি বলি মবক্রেসির পিছনে তাদের স্পষ্ট তাদেরও একটা অবদান আছে। আমি খুব খোলামেলাভাবে আমি এখানে বলি, আমি যেহেতু ঢাকার রাজনীতির সাথে জড়িত, আমরা বিভিন্ন অঞ্চলে যখন আমরা দেখতে পাই ঢাকার বাইরে বিভিন্ন এমপি বা এই ধরনের আওয়ামী লীগের নেতারা যারা আছে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে, আমরা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অবগত করি যে আমরা সেখানে এই আওয়ামী লীগের এই নেতা সেখানে আছে, বা এই নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা আছে, বা ওই মামলার আসামি যারা ছাত্র হত্যার মামলা আসামি যারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের হত্যা তারা সেখানে আছে, তারা দে আর ক্রিমিনাল, আপনাদের আসুন তার গ্রেফতার করে নিয়ে যান। ভাই দুঃখিত, আমরা তখন আসতে পারতেছি না, আপনারা তাদেরকে ধরে এনে আমাদেরকে থানায় নিয়ে দিন। মানে পুলিশই এই কথা বলছে? হ্যাঁ, পুলিশ বলছে আপনারা ধরে এনে দেন, ধরে এনে আপনারা থানা নিয়ে যান। তাহলে যদি বলি মবক্রেসির পিছনে সে আওয়ামী ফ্যাসিস্ট যারা, ফ্যাসিস্ট নিয়োগকৃত যারা, তারা জড়িত আছে, এটাকে আমরা বলতে পারি না? আমরা অবশ্যই বলতে, যখন যাবেন উত্তপ্ত জনগণ যখন যাবে তখন তো একটা ভায়োলেন্স তৈরি হতে পারে। এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যদি সেই জিনিসটা যদি তারা বলে থাকে যে আপনারা তাদেরকে ধরে এনে আমাদেরকে থানায় এনে দিয়ে যান, এটা তো জনগণের দায়িত্ব না একটা আসামিকে ধরে থানায় এনে দিয়ে যাবে। মবক্রেসির যদি উৎপত্তির যদি আমি বলি, তাহলে তাদের তো এখানে জড়িত আছে। আমার প্রিয় আলোচক আমার শ্রদ্ধেয় শরীফ ভাইয়ের যেমন এই কথাটা, সে কথাটা আমি আবারও বলি, যেমন জ্যোতি বসু যে কথাটা বলেছেন, শাসক না চাইলে হতে পারে না,
তাহলে এখন বর্তমানে শাসকের একটা গুরুত্বপূর্ণ অংশ তো হলো আইন শৃঙ্খলা বাহিনীর আছে, তাহলে তাদের ভূমিকার কথা কি আমরা বলবো না, বলতে চাবো না? আমরা মবক্রেসির এই জিনিসটা, মগের মূল লোকের আজকে দেশের দিকে তারা আজকে নিয়ে যেতে যাচ্ছে। আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখা গেছে তাদের, আমি বলবো যে আওয়ামী ফ্যাসিস্ট যেখানে আছে তাদের সে ফ্যাসিস্টের দোসররা এখন বিভিন্ন জায়গাতে যে অবস্থান করছে, এবং তাদের ভূমিকার কারণে কিন্তু দেশে এখন কিন্তু নানা ধরনের অবস্থা কিন্তু তারা কিন্তু তৈরি হয়েছে। আমরা সর্বশেষ আমরা কি দেখতে পাই, গত সম্ভবত মজলিস ভাই আমাকে ভুল হলে সংশোধন করে দেবেন, সম্ভবত ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে সচিবালয়ে আনসার বাহিনী যারা আপনার যে একটা আক্রমণ করলো, এটা নেপথ্যে কারা ছিল? এই সেই সচিবালয়ে এই যে অরাজকতা সৃষ্টি করে আর একটা করার পায়তারা করেছিল। এখন পর্যন্ত কিন্তু আওয়ামী সে দোষরা তারা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে। আমরা কিন্তু বলি যে এখন ডেভিল্যান্ড যেটা শুরু হয়েছে, আমরা কিন্তু প্রায়ই বলি ডেভিল্যান্ড যেটা শুরু হয়েছে, ডেভিল্যান্ডকে আমরা সমর্থন জানাই। ডেভিল্যান্ডের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, দেশের শান্তিটাই প্রতিষ্ঠিত হোক, কিন্তু সেটা আমরা বলতে চাই ডেভিল্যান্ডটা যেখানে প্রশাসনে আওয়ামী দোষরা যারা বসে আছে সেই ডেভিলগুলোকে আগে হান্ট করা প্রয়োজন দেশের একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমরা এই আলোচনায় থাকবোই, একটা বিরতি নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, এটিএন সংলাপ পেপার জানিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব শরীফুজ্জামান শরীফ, যে আলাপটি আমরা করছিলাম এখানে বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব, সেই জায়গা যে তারা কতটা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে সেই বিষয়টি এসেছে। আপনি সেটি নিয়েই যদি আলোচনা শুরু করেন। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা, আমরা এটি নিয়ে তর্ক করার কিছু নেই যে সক্ষমতার জায়গায় একটা বড় রকমের ঘাটতি আছে, কিন্তু রাষ্ট্রের কঠোরতা কতটুকু তারা প্রদর্শন করছে এটি ইম্পর্টেন্ট। আইন শৃঙ্খলা বাহিনী তার দুর্বলতার, তার ব্যর্থতার বহিঃপ্রকাশ নানা জায়গায় হচ্ছে, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা এই ইস্যুগুলোতে উদ্বিগ্ন কিনা এটি ইম্পর্টেন্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা তো দেখা যাচ্ছে বেশ সক্রিয়, সব জায়গাতে তিনি যাচ্ছেন। এটি তার যে সক্রিয়তা আমি বেশ রিঅ্যাক্টিভ দেখি, প্রোঅ্যাক্টিভনেস আমি কম দেখি, রিঅ্যাক্টিভ দেখি। কোথাও ঘটনা ঘটলে তিনি ছুটে যাচ্ছেন, তিনি চেষ্টা করছেন, তিনি কথা বলছেন, আবার কখনো কখনো স্ববিরোধিতাও আছে এবং ধোঁকাবাজিও আছে। সরি টু সে, ধোঁকাবাজি এই শব্দটা আমি আবার ব্যবহার করছি। কেন ব্যবহার করছি আপনাকে আমি বলি আর কি। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ যখন দেশ থেকে চলে গেলেন, বাংলাদেশের রাজনীতিতে একটা তোলপাড় হয়ে গেল যে তিনি কেন চলে গেলেন, তাকে কারা কারা যাওয়ার সুযোগ দিল, এবং তারপরে আমরা দেখলাম বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। এবং সরকার দুটো কাজ করলো, একজন এডিশনাল আইজির নেতৃত্বে একটা তদন্ত কমিটি, আর 3 জন উপদেষ্টার নেতৃত্বে আর একটা তদন্ত কমিটি। তিনি কিভাবে গেছেন এটি অনুসন্ধান করার জন্য। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মিডিয়ার কাছে বললেন যে প্রয়োজনে আমরা ইন্টারপোলের সাপোর্ট নিয়ে তাকে ধরে নিয়ে আসব। এবং 3 জন উপদেষ্টার নেতৃত্বে যে কমিটিটা হলো, এই কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট প্রকাশ করার দায়িত্ব দেওয়া হলো। হামিদ সাহেব 15 দিন 1 মাস পরে তিনি দেশে ফিরে আসলেন। সাংবাদিকরা ইন্টারপোলের সক্রিয়তা ছাড়াই, হ্যাঁ, ইন্টারপোলের সক্রিয়তা ছাড়াই ফিরে আসার পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কোনো লিগ্যাল অ্যাকশনে যাচ্ছেন না কেন? উনি বললেন তার বিরুদ্ধে তো কোনো ওয়ারেন্ট নাই। তাহলে যে মানুষটির বিরুদ্ধে ওয়ারেন্ট নাই আপনি তাকে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসবেন, এটি কেন বলেছিলেন? কমিটি কেন করলেন? কেন কমিটি করলেন? সেকেন্ড হচ্ছে, মজার ব্যাপার হলো যে এই কমিটিকে আপনি সময় দিলেন 15 দিন রিপোর্ট দেওয়ার জন্য, আর উনি ফিরে আসলেন 1 মাস পরে। কিন্তু এই যে কমিটির যে অতিরিক্ত 15 দিন, মূল যে 30টা দিন পার করলো, এই কমিটি একবারও বসেনি, তারা কোনো মিটিং করেনি, কোনো অনুসন্ধান করেনি। আপনি ওই কাজটি কেন করেছিলেন? পাবলিকের যে বিক্ষোভটা সেটিকে আপনি স্তিমিত করার জন্য এই কাজটি করেছিলেন। এটিকে ধোঁকাবাজি না বলে আমি অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারলে ভালো লাগতো। আলোচনাটা হচ্ছে গতকালকে যে সিইসি রকিবুল হুদাকে, সাবেক সিইসি, আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন, একেএম নুরুল হুদা, সরি, তো আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে কেলেঙ্কারির ঘটনাগুলো, এর বিরুদ্ধে অ্যাকশনটা সরকারের নেওয়া উচিত ছিল। সরকার গুম কমিশন করেছে, সরকার অনেক কমিশন করেছে, কিন্তু এই যে নির্বাচন, ত্রুটিযুক্ত যে নির্বাচনগুলো,
এই নির্বাচনগুলো নিয়ে সরকার কেন কোনো রকমের পদক্ষেপ নিল না? কেন বিএনপিকে এসে মামলাটি করতে হলো? সরকার কেন করলো না? তার মানে হচ্ছে সরকারকে বিষয়টাকে প্রপারলি অ্যাড্রেস করেনি, অথবা তারা যেহেতু আমলা, সেই কারণে আমলাতন্ত্রের মধ্যে কোনো রকমের প্রভাব পড়ুক এটি কি চায়নি? হতে পারে। সেকেন্ড হলো যে আপনি যদি পলাশী যুদ্ধের ইতিহাসটা দেখেন, পলাশী যুদ্ধে সব থেকে দায়টা সিরাজের পরাজয়ের জন্য আমরা দায়টা চাপাই হলো মীর জাফরের কাঁধে। কিন্তু পলাশী যুদ্ধে মীর জাফরের বাইরেও আরও অনেকগুলো চরিত্র আছে যারা সিরাজের পতনের জন্য ভূমিকা রেখেছিল। আমাদের দেশের 12টি নির্বাচন হয়েছে এই পর্যন্ত, তার মধ্যে 4টি নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে, এবং বাকি যে 8টি নির্বাচন, এই 8টি নির্বাচনের 7টিতে নির্বাচন কমিশনাররা বা নির্বাচন কমিশন যে পাপ করেছে তার থেকে কয়েক গুণ বেশি পাপ করেছে এই যে রকিবুল হুদা, নুরুল হুদা। আমাদের অনেকগুলো হুদা, মানে শামসুল হুদা, রকিবুল হুদা, নুরুল হুদা, যার জন্য আসে। তো এদের সব পাপের থেকে কয়েক গুণ বেশি পাপ করেছেন এই ভদ্রলোক, সুতরাং তার শাস্তি পেতে হবে। একই সাথে এই প্রশ্নটাও আপনাকে আমি করি, 1996 সালে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে জামাত এবং জাতীয় পার্টি একসাথে আন্দোলন করেছিল, মনে আছে? কেন করেছিল? কারণ নির্বাচনটা ত্রুটিযুক্ত ছিল। তার অর্থ হচ্ছে যে এখানে শুধুমাত্র গতকালকে যাকে মব করা হলো উনি একমাত্র নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করার দায়ভার একমাত্র তার এটি ঠিক না। এর বাইরে আরও অনেকের দায়ভার আছে, কারো 2%, কারো 10%, কারো 80%, কারো 82%। এবং এই দায়ভারটা যদি আপনি নিয়ে আসেন, সর্বোচ্চ দায় হচ্ছে গতকালকে আপনি যাকে ধরলেন তার। আমি এইখানে যেটা মনে করি সলিউশনের জায়গাটা, সরকার একটা কাজ করতে পারত। আমাদের এই যে নির্বাচনগুলো নিয়ে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সবসময় আছে। বাংলাদেশে গত 55 বছরে যারা দায়িত্ব পালন করেছে, সরকারে ছিল, তারা প্রত্যেকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে নির্বাচনকে, অস্বীকার করা যাবে না। কেউ কম, কেউ বেশি। আপনি যদি বলেন যে না একেবারে সবকিছু আওয়ামী লীগের সময় হয়েছে, আমি এটিকে বলবো যে আপনি হয়তো ভয়ের কারণে বলছেন, তারা নেই সেই কারণে বলছেন। কিন্তু এখানে মানে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য কারো 2%, কারো 10%, কারো 99% ছিল। আপনি সলিউশনের যদি জায়গায় যেতে চান, তাহলে আমাদের যেটা করা উচিত ছিল, আমরা একটা কমিশন করতে পারতাম। এবং কিভাবে ইলেকশনটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে, কোন কোন জায়গায়। আপনি মরা মানুষকে ভোট দেওয়া, ভোটের আগের দিন সমস্ত কাজ সেরে ফেলা। আমরা যখন ছাত্র রাজনীতি করি এরশাদের সময়, আমাদের সময় একটা প্রচলিত শব্দ ছিল, কয়েকটা হুন্ডা কয়েকটা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আমরা দেখেছি, আমার মনে আছে 88 সালে সম্ভবত উপজেলা নির্বাচনে শহর থেকে মাস্তান ভাড়া করে নিয়ে আসছে প্রার্থীরা, এবং সেই মাস্তান ইয়া বাবরি, সে রাস্তার ভেতর থেকে হেঁটে যাচ্ছে, চারদিক থেকে দোকান থেকে উৎসুক মানুষ দেখছে যে অমুক উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট, তিনি এই মাস্তানদেরকে জেলা শহর বা বিভাগীয় শহর থেকে নিয়ে এসেছেন। তো এই যে কালচারটা ছিল, এই কালচারটার থেকে আমরা একটা বেটার জায়গায় যেতে চাই। কিছুটা আমাদের অগ্রগতি ছিল 90 সালে, কিন্তু সেটি তো আমরা কন্টিনিউ করতে পারলাম না। আপনি যেখান থেকে শুরুটা হলো মাগুরার নির্বাচন, সেই মাগুরার নির্বাচনে পরে আমরা তো হোঁচট খেলাম। তো আমি যেটা বলবো যে সম্পূর্ণ দায় আপনি একজনের কাঁধে চাপিয়ে দিতে পারেন, যেহেতু তিনি আপনার সামনে নেই, আপনি সমস্ত দায় একজনকে দিতে পারেন, এবং তার জন্য আপনি তাকে আইনের মুখোমুখি দাঁড় করাবেন। আপনি যদি তাকে রাস্তায় দাঁড় করিয়ে বিচার করতে চান, এটা আপনার দেশের যে আইন, এই আইন যেমনিভাবে অ্যালাউ করবে না, ইন্টারন্যাশনালি অ্যালাউ করবে না। এবং এর ভেতর থেকে যেটা হবে, আপনি একটা ফোর্সকে এখানে একটা সবসময় আনস্টেবল একটা জায়গায় টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে নিয়ে এগুলো হোক, এটা চায়, অনেকেই চায়, অনেকেই চায়। আমরা হয়তো বুঝতে পারি না কারা চায় এবং কাদের মাধ্যমে চায়। বাইরের থেকে ইউটিউব ভিডিও তৈরি করে অনবরত ক্যান্টনমেন্ট আক্রমণ করতে হবে, সচিবালয় আক্রমণ করতে হবে, অমুককে পেটাতে হবে, তমুককে ধরতে হবে। আপনি ভোটের কথা বললে আপনি ভারতের দালাল, আপনি নির্বাচন চাইলে আপনি অমুকের দালাল। এই ধরনের যে বক্তব্যগুলো নিয়ে আসার পেছনে নানা রকমের চক্র আছে।
আপনি যেটা শেষ করে দিব আমি ওই জায়গাটায়, নানা রকমের দাবি। হ্যাঁ, 15 বছর আমাদের সোসাইটিতে একটা বিরাট বৈষম্যের সমাজ এখানে হয়েছে। আমরা যেখানে বসে আছি ওয়াসা ভবন, এই ওয়াসার যিনি এমডি তাকসিমে খান, তার পরিচয় কি, তার যোগ্যতা কি? তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন। চিফ হুইপ লিটন চৌধুরী, নিক্সন চৌধুরী তাদের বোন জামাই। শুধুমাত্র এই পরিচয়ের কারণে তিনি ওয়াসায় 13-14 বছর একই দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্র থেকে তিনি 14-15 লক্ষ টাকা প্রতি মাসে তিনি পেতেন, আমেরিকায় বসে অফিস করতেন। তো সেই ভদ্রলোকের যে, আর আপনার এখানে একজন চা শ্রমিক 140 টাকা প্রতিদিন মজুরি পেত। তো এই যে বৈষম্যটা আপনার সমাজের মধ্যে, আপনার একজন কৃষক সে ফসলের দাম পাচ্ছে না, রাগে ক্ষোভে অভিমানে পিঠের উপরে লিখেছিল মনে আছে, আর করব না ধান চাষ, দেখি তোরা কি খাস। তো ওই কৃষক, আপনি যে মুক্ত একটা পরিবেশ এনশিওর করলেন ফ্যাসিবাদকে পরাজয়ের ভেতর থেকে, তাকে তাড়িয়ে দেওয়ার ভেতর থেকে, ওই কৃষক যদি তার দাবিটা নিয়ে ঢাকায় এসে আপনার কাছে বলে যে আমার ন্যায্য মজুরিটা দিতে হবে, আমার ফসলের দামটা দিতে হবে, অন্যায় হবে? 60,000 কিন্তু শিক্ষক প্রতিনিয়তই দাবি দেওয়া আসছে, এটি এখন- একটি বিষয়। এখন আর সব সেই দাবি জায়গাটায়- দেওয়া কি অন্তর্বর্তী No, সরকার no, আসলে no, এটা সম্ভব meet up না। করা এটি সম্ভব? সম্ভব না। কিন্তু সেইটার জন্য আপনি একটা রাজনৈতিক বন্দোবস্তর দিকে যেতে হবে, ইলেক্টেড একটা গভর্নমেন্টের কাছে যেতে হবে, একটা নির্বাচিত সরকার এখানে লাগবে। না, কিন্তু যারা দাবি দেওয়া নিয়ে আসছে, রাজনৈতিক দল হোক কিংবা সরকার হোক, তাদের পক্ষ থেকেও তো একটা ক্লিয়ার মেসেজ আমি সেভাবে উল্টা দেওয়া কথাই দরকার। বলি, উল্টা কথা বলি, এই যে দাবিগুলো আসছে, নার্স যখন রাস্তায় নামে, আপনি কেন সার্জিস আলমকে পাঠান? আপনার স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? তিনি কেন যান না? আজকে যখন শাহবাগ অবসরপ্রাপ্ত বিডিআররা যখন ঘেরাও করে, আপনি কেন এনসিপি কে পাঠান, অমুককে পাঠান, তমুককে পাঠান? আপনার ওই যে হাসপাতালে আহতরা, তারা যখন রাস্তা অবরোধ করে, স্বাস্থ্য উপদেষ্টা কেন যান না? আপনার একের পর এক, আজকে 1 মাস সিটি কর্পোরেশন তালাবদ্ধ। আজকে আপনি কি মনে করেন যে শুধুমাত্র এটি ফেস করার দায়িত্ব শুধু স্থানীয় সরকার উপদেষ্টার? উনি ছাড়া প্রধান উপদেষ্টা এটি জানেন না? অন্য উপদেষ্টারা জানেন না? উপদেষ্টা পরিষদে এত কিছু নিয়ে কথা হয়, ঢাকা সিটির একটা অফিস যেটা প্রতিনিয়ত পাবলিক ফাংশনের সাথে জড়িত, সেটি বন্ধ হয়ে আছে, অচল হয়ে আছে। উপদেষ্টা পরিষদে এটি নিয়ে আলোচনা হয় না কেন? আজকে এই খুলেছে প্রশ্নটা আপনাকে সম্পূর্ণ দায়টা অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি এই জায়গা থেকে নিষ্কৃতি পাবেন না, সেই সুযোগটা নাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি রাশেদ রাজনের কাছে যাব। রাশেদ রাজন, যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, আসলে এই জায়গায় যেটি আমি আপনাকে প্রথম ভাগেও বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর দায় কতটুকু? আপনি যদি খেয়াল করেন যে আমি 2 মাস আগের একটা নিউজ দেখলাম বিবিসি, যে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের আন্তঃকুণ্ডলেই 50 জনের অধিক আপনার মারা গেছে। আপনি যদি দেখেন যে আমরা যেই রাজনৈতিক পট পরিবর্তনের জন্য আমরা এই রক্ত দিয়েছি, যেই হাজার হাজার মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে প্রায় 40,000-এর মতো মানুষ। তে একটা রাজনৈতিক যে পরিবর্তনের জন্য আমরা যে বিপ্লব করলাম, যে রক্ত দিলাম, সেই পরিবর্তনটা আসলে রাজনৈতিক দলগুলো কতটুকু করেছে, সেই প্রশ্ন কিন্তু ওঠে। যদি রাজনৈতিক দলগুলো যদি আন্তঃকুণ্ডলে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে রাজনৈতিক দলগুলো নিজেদের যে পরিবর্তনটা করা দরকার ছিল, যে এর আগে যেই ঘটনাগুলো ঘটেছিল, যে পদের জন্য নিজ দলের নেতাকর্মীদের হত্যা বা করা, যে এই কালচারটা কিন্তু আবার 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু জারি রেখেছে। যে কারণে বর্তমান সরকার কিন্তু চরমভাবে বিব্রত। যে আপনার এখানে আরো বেশ কিছু ঘটনা আছে, যেমন রাজনৈতিক দলগুলো কিন্তু এই সরকার এখানে যে আওয়ামী লীগ, বিএনপি বলেন, জামাত বলেন, বা আরো আদার্স যেই আওয়ামী অপোনেন্ট যে রাজনৈতিক দলগুলো ছিল, সেই রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা আছে এই বিপ্লবে। যেই রাজনৈতিক দলগুলো ভূমিকা আছে, যে তারাও তো স্বপ্ন দেখেছিল যে রাজনৈতিক একটা সংস্কার, সেই সংস্কারের স্বপ্নটা কেন তারা বাস্তবায়ন করছে না? এখন তারা কি তাদের যে ব্যক্তিগত স্বার্থ, যে পরিবারতন্ত্র, রাজনৈতিক দলগুলোর যে পরিবারতন্ত্র বা রাজনৈতিক দলগুলোর যে একনায়কতন্ত্র রাজনৈতিক দলগুলোর ভেতরে, সেটার যেই ফ্যাসিবাদী সিস্টেম, সেই সিস্টেমটা তারা আসলে ভাঙতে চাচ্ছে না। কারণ ভাঙতে চাচ্ছে না এই কারণেই যে তারা এই রাষ্ট্রটাকে জিম্মি করে রাখতে চায়, পরবর্তীতে যদি ক্ষমতায় যেতে চায়। তে এই যে একটা পরিকল্পনা,
সেই পরিকল্পনা কিন্তু বর্তমান বাস্তবতায় চরমভাবে রাষ্ট্রের ক্ষতি করে যাচ্ছে। এবং এই সরকারকে যদি সহযোগিতা করা যেত, করতো রাজনৈতিক দলগুলো সঠিকভাবে, এবং এখানে আপনি যদি মনে করেন যে এই আমাদের এই বাংলাদেশের পার্সপেক্টিভে এই জুলাই বিপ্লবে সবচেয়ে বড় বিরোধী ভূমিকা রেখেছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার একটা বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রের ফাঁদে অনেক রাজনৈতিক দলই, আমরা জানি যে এটা আমি স্পষ্টভাবে বলতে চাই না, যে অনেক রাজনৈতিক দলই নেতাকর্মীরা হচ্ছে সংশ্লিষ্ট রয়েছে, তাদের ফাঁদে পা দিয়েছে। এবং এই রাষ্ট্রটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, আপনার মনে করেন যে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য কখনো আন্দোলন হয়েছে আপনি দেখেছেন? যে এখন কিন্তু আন্দোলন হচ্ছে। আপনার মনে করেন যে এই চাকরির বেতন বাড়ানোর জন্য আন্দোলন হচ্ছে। মানে হুটহাট যে কোনো কিছু, যে এর আগে তো বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড, তো এটা তো আসলে একেবারে স্পষ্ট যে আওয়ামী লীগ নিজেরা তৈরি করেছে, শেখ হাসিনা নিজে এটার সাথে সংশ্লিষ্ট। এটা তো আর প্রমাণ করার কিছু নাই। তারা কেন হচ্ছে যে এই এই সমস্যার সমাধানের জন্য আওয়াজ তুলে নেয় কেন, এখন কেন আসছে? যে আমরা, হ্যাঁ এটা অবশ্যই যৌক্তিক যে এই সরকার পরিবর্তনের মাধ্যমে আসছে, এই সরকার অবশ্যই ব্যবস্থা নিবে, হ্যাঁ, কিন্তু তারা যে সিস্টেমে আগাচ্ছে, সেই সিস্টেমটা আসলে মনে করেন যে রাষ্ট্রের যে পরিস্থিতি, যেই মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যে ভূমিকা রাখছে, সেটা আসলে অপ্রত্যাশিত। আমরা চাই যে সবকিছু নিয়ম শৃঙ্খলার ভেতর দিয়ে হোক, আমরা চাই প্রতিটা ইয়ের বিচার হোক, আমরা চাই নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে যেই ধরনের সমস্যা তৈরি করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, হ্যাঁ, এবং এদের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার জন্য রাশেদ রাজন আপনি রাজনৈতিক বলবেন, দলগুলো। রাশেদ রাজন আপনি বলবেন, কিন্তু আপনি যেটি বলছিলেন যে পরিবর্তিত পরিস্থিতিতে একটি আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের বিষয় বা একটি ভিন্ন ধারার বা গুণগত পরিবর্তন, আমি যদি সঠিক বুঝে থাকি আপনার কথা, তো সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়, আপনি একটি দলের প্রতি ইঙ্গিত করে হয়তো বলছিলেন যে তাদের অন্তর্কোন্দলে কিছু মানুষ মারা গেছে, একটি সংখ্যাও আপনি বলছিলেন, কিন্তু নতুন দল হিসেবে আপনাদের কথাও যদি বলা হয় যে এনসিপি তারাও তো পরিবর্তনের কথা, আপনাদের ভেতরেই বা কোন নূতনত্ব আসলো, কি নূতনত্ব আপনারা দেখাতে পারলেন, যেটি ক্রাউড ফান্ডিংয়ের নামে আমরা যদি বলি বিতর্কিত ব্যবসায়ীদের কাছ থেকে অর্থের যোগান নেওয়া, কিংবা ইফতার পার্টির কথা বলা হয়, কিংবা গাড়ির বিলাস, এই সব কিছু মিলিয়ে নিয়োগ বাণিজ্যের ব্যাপার আছে, এই সম্প্রতি ঈদুল আজহা গেল, এখানে বলা হচ্ছে বিভিন্ন কোরবানির হাট, সেই সব জায়গাগুলোতে ইজারা বলি কিংবা কেউ কেউ দখলের অভিযোগও করে, এই বিষয়গুলো, সুতরাং আপনাদের পক্ষেও মানে বিরুদ্ধেও তো এই অভিযোগগুলো রয়েছে, সেটির ব্যাপারে কি বলবেন? দেখেন যে রাজনৈতিক দল দল হিসেবে এনসিপি যাত্রা শুরু হয়েছে খুবই সম্প্রতি। রাইট। বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটা রাজনৈতিক দল আসলে রাতারাতি আসলে তৈরি করা সম্ভব না। এটা একটা লং প্রসেসের ব্যাপার। একটা রাজনৈতিক দল যাত্রা শুরু করেছে, এখানে আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা এমন একটা রাজনৈতিক দল হবো, যে রাজনৈতিক দলটা সুশৃঙ্খল এবং জনগণের টাকায় পরিচালিত হবে, এবং জনগণ সেটার সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে। এখানে রাজনৈতিক দল হিসেবে একটা নির্দিষ্ট কোনো পরিবার কিংবা জনগণ নির্দিষ্ট কোনো ব্যক্তির হাতে থাকবে না। আমরা এই ধরনের যে লিগাসি, একনায়কতন্ত্র, সেই জিনিসটাকে আমরা কিন্তু ভেঙে ফেলতে চেয়েছি। এখানে দেখেন যে বিভিন্ন না সেটি ঠিক মতে আছে, কিন্তু যেই ধরনের অভিযোগের কথা আমি বলছি, সেগুলো রেখে আপনারা কিভাবে একনায়তন্ত্রের কথা বা ওগুলো ভাঙবেন কিভাবে, যদি সেই পুরাতন অভিযোগগুলোই থাকে আপনাদের বিরুদ্ধে? দেখেন যে এখানে মিডিয়া ট্রায়ালে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যে আমরা দেখেছি যে একজন যাকে আমরা বহিষ্কার করেছি, ঠিক আছে, কিছুদিন আগে বহিষ্কার করেছি তার অনৈতিক কর্মকাণ্ডের কারণে, পরবর্তীতে তাকে আবার দলের পরিচয় দিয়ে নিউজ করা হচ্ছে। আসলে আমি একটু আমরা তো একটু আমি আপনাকে 30 সেকেন্ড থামাই, আমি একটু শরীফুর কাছেই যাব, একটু বলবেন কি যে এবার এখানে কি মিডিয়া ট্রায়ালের বিষয় রয়েছে? মোটেই না, মোটেই না। ওনারা যে কালচারের পরিবর্তনের কথা বলছেন, সারওয়ার তুষার তার এক কর্মীর সঙ্গে, নারী কর্মীর সঙ্গে গত কয়েকদিন আগে, তার আগে তিনি রাজনৈতিক দলের খুনাখুনির যে ব্যাপারটা বলেছেন, উনি বিএনপিকে ইন্ডিকেট করেছেন। ভারতের সাথে সংযোগের ব্যাপারটা, সেটাও বিএনপিকে ইন্ডিকেট করেছেন, কিন্তু প্রকাশ্যে বলতে চাইছেন না আর কি। তো আমি তাদেরকে জিজ্ঞেস করি, নতুন কালচার, আমি ছাত্রলীগ, আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল, তখন ছাত্রলীগের সম্মেলন হলে চট্টগ্রামের ব্যবসায়ীরা গাড়ি নিয়ে হাজির হতেন রাতের বেলায়। এখন আমি দেখছি
মাসুদ 1 বছর আগে অভাবের সংসার, সেই মাসুদ 2.5 কোটি 3 কোটি টাকার দামের গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। এটা তো মিডিয়ার সৃষ্টি না। আপনি পরীক্ষা পেছানোর কথা বলছেন। আজ থেকে 1 বছর আগে ইন্টারমিডিয়েট কেন পেছানো হয়েছিল? 100 জন শিক্ষার্থীর সচিবালয়ে গেল, আপনি তখন পিছিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে তরুণরা তো এটা দিয়ে উদ্বুদ্ধ হবেই। এই যে একের পর এক দুর্নীতির অভিযোগ আসছে এক একজন উপদেষ্টার বিরুদ্ধে, এটা কি নতুন বন্দোবস্ত, নতুন কালচার? আপনি বিএনপির সমালোচনা করেন, আপনি অমুক দলের সমালোচনা করেন, কিন্তু আপনারা শুরুতেই যে ধরনের বিতর্কের মধ্যে জড়িয়ে গেছেন, নৈতিক স্খলন, নিজের কর্মীকে যে প্রস্তাবগুলো আপনারা দিচ্ছেন, না এখন ওনারা যদি বলছে যে একটি দল নতুন অবস্থায় না 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 না, এটি তো পরিপক্ক হতে সময় লাগবে। একটা পরিপক্ক হতে সময় লাগে। এটা রাজনৈতিক তার যে আচরণ, বিহেভিয়ার, এটি এক বিষয়। আর দুর্নীতি করতে আপনার সময় লাগবে। আপনি আপনার আচরণ, আপনার গণতান্ত্রিক সিস্টেম, আপনার যে পলিটিক্যাল কালচার, লিটারেচার, এটিকে বিল্ড আপ করতে সময় লাগতে পারে, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে তো আপনার সময় লাগছে না। আপনার একজন নেতা পাঠ্য বইয়ের 400 কোটি টাকার দুর্নীতির সাথে জড়িয়ে গেছে, আপনি 6 মাস পরে তাকে শোকজ করছেন। এটা কি আপনি নতুন কালচার? আপনি বিএনপির সমালোচনা করেন, অমুক করেন, তমুক করেন, শুরুতেই সময় পাবো না। শরীফ জুয়েল, আপনার কাছে একটু শুনবো, আমরা শেষ করব, আপনার বক্তব্য শুনবো। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের আরেকজন আলোচক রাশেদ রাজন সাহেব যে কথাটা বলেছেন, যে একটি বিবিসির বিবৃতি দিয়ে যে একটি দলের অন্তর্কন্দলে 50 জনের বেশি নিহত হয়েছে, মৃত্যু হয়েছে। আসলে প্রথমে আমি বলতে চাই সংখ্যাটি একেবারে সঠিক না, এটি একটি বানোয়াট একটি সংখ্যা এখানে প্রকাশ করা হয়েছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। আচ্ছা, দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা যে 5ই আগস্ট যে জাতীয় আমরা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশের জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষার যে একটা জায়গা ছিল এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন হয়েছিল, মানুষের একটা আশঙ্কাকে প্রতিফলন বলবো সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব। এবং সেখানে সারা বাংলাদেশের মানুষ 17 বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আওয়ামী লীগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারা বাংলাদেশের সকল মানুষ কিন্তু একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল এবং তাদের মধ্যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। সে জাতীয় ঐক্যটা সৃষ্টি হয়েছিল কীভাবে, যদি আমি আপনাদের একটু খুলে বলি, আমি রাজপথে সরাসরি নেতৃত্ব দিয়েছি এবং আমার নেতৃত্বে ঢাকার উত্তরা এবং যমুনা ফিউচার পার্ক এই অঞ্চলটাতে আমি সেই 18 জুলাই থেকে আমি 5ই আগস্ট পর্যন্ত আমি সেখানে রাজপথে ছিলাম, সেখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং আন্দোলনে কারা সক্রিয় ভূমিকা রেখেছে সেটা আমি খুব ভালো করে শেষ করতে হবে। আমি সেখানে অত্যন্ত পরিষ্কার বলতে চাই, কিছু ঘটনা আপনাদেরকে একেবারে না বললেই না, জাতীয় ঐক্যের জায়গাতে আমি বলতে চাই। 18, 19, 20, 21 যেদিন আপনার প্রথম 21শে জুলাই যেদিন কারফিউ দেওয়া হলো, কারফিউ যেখানে আমরা ভঙ্গ করে আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে যখন আমরা মিছিল করলাম, সে তখন ঢাকা ইউনিভার্সিটির হলে যখন আওয়ামী লীগের হানাদার দানবীয় প্রশাসন যখন আওয়ামী লীগের ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হলে যখন রেড দিয়ে তারা বিভিন্ন জনকে গ্রেফতার শুরু করলো, তখন থেকে কিন্তু তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু সবাই কিন্তু গা ঢাকা দিয়ে তারা কিন্তু যে যার জায়গায় কিন্তু তারা চলে গিয়েছিল এবং তৎকালীন সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বর্তমানে কিন্তু এনসিপির নেতৃত্বে তারা রয়েছেন। আমি একটা কথা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, 21শে জুলাই থেকে শুরু করে 4ই আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কে কোথায় ছিল, তাদের ভূমিকা কোথায় ছিল। 25শে জুলাইয়ের পর থেকে যখন হাসিনা যখন 21শে জুলাইয়ের পর থেকে যখন বাংলাদেশে আরেকটা ক্র্যাকডাউন দিয়েছিল, সে ক্র্যাকডাউনের পরে মানুষের মধ্যে যখন আবার ভীত সন্ত্রস্ত হয়েছিল, 25শে জুলাই থেকে আবার কিন্তু সবাই কিন্তু সব শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আস্তে আস্তে করে তারা কিন্তু আবার আসলো। হ্যাঁ, আমি অবশ্যই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদেরকে আমি স্যালুট জানাবো, তাদের ভূমিকা অনস্বীকার্য, তাদের ভূমিকার কথা বলতেই হবে, তারা সে সামনে থেকে যে নেতৃত্ব দিয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয় দেখেন, আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সে ব্র্যাক ইউনিভার্সিটির কথা যদি বলি, নর্থ সাউথ ইউনিভার্সিটির কথা বলি, ইউআই ইউনিভার্সিটির কথা বলি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কথা যদি বলি, সেই সকল ছাত্রনেতা যারা তৎকালীন সময় কারফিউ ভেঙে করে যারা আবার রাস্তায় নেমেছিল, আজকে বর্তমানে তারা কেউ কিন্তু এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে কিন্তু তারা নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আজকে কিন্তু বেনিফিশিয়ারির জায়গাও কিন্তু তারা আজকে কিন্তু নাই। এরপরে 26শে জুলাইয়ের পর থেকে শেষ করব, 26শে জুলাইয়ের পর থেকে আমরা যে নেতৃত্ব দিয়েছি সাধারণ মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, সর্বস্তরের মানুষ, আমাদের সেই জাতীয় ঐক্যটা ছিল। আজকে 5ই আগস্টের পরে থেকে সেই জাতীয় ঐক্যটা আজকে ফাটল সৃষ্টি হয়েছে। জাতীয় ঐক্য ফাটল সৃষ্টি হয়েছে কোথায়? যখন একটি দল, যখন 5ই আগস্টের যারা এই ফলাফল থেকে যারা সেই হাসিনার আওয়ামী লীগের মতো, শেখ মুজিবুরের আওয়ামী লীগের মতো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা একক কৃতিত্ব বলে দাবি করছে, আজকে সেখানেও ধরে রাখার জন্য কি করা প্রয়োজন বলে মনে করেন? তারা কিন্তু সেই ঐক্যটা বিনষ্ট, সেই ঐক্য আমরা ধরে রাখতে চাই, সেজন্য কি করা প্রয়োজন বলে মনে করেন?
আমরা অবশ্যই সেই ঐক্যটা ধরে রাখতে চাই। বাংলাদেশের জাতীয় ঐক্যটাকে আমাদের ধরে রাখতে হবে এবং সেই 5ই আগস্টের আমাদের সেই ছাত্র জনতার সেই যে জাতীয় যে চেতনাটা হয়েছিল, সেই চেতনাটাকে ধারণ করে আগামী দিনে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, যেখানে বাংলাদেশের মানুষের সেই দুঃশাসন যেন না হয়, বাংলাদেশের মানুষের যেন মৌলিক স্বাধীনতাগুলো যেন রক্ষা হয়, বাংলাদেশের মানুষের যেন একটি সব জায়গায় যেন একটা প্ল্যাটফর্মে এসে তাদের মতামত প্রকাশ করতে পারে, সেই জায়গার জন্য আমাদেরকে অবশ্যই আগামী দিনে অতি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের হাত তাতে ছেড়ে দিতে হবে। জনগণ যাকে নির্বাচন করবে তাই সেই সরকারের মাধ্যমে যেন আগামী দিনে বাংলাদেশের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে অসংখ্য তুলতে ধন্যবাদ পারে। আপনাদের আমরা সেই তিনজনকে আশা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।